শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা হবে তো তলমাত্রিক ঘনত্বের উপর কিছু প্রবলেমস করার আগে আমরা একটু মানে সূত্রটা আমরা দেখি। রাশিমালার তলমাত্রিক যে আধানের তলমাত্রিক যে ঘনত্বের রাশিমালা আছে সেটা দেখব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু হলো কিউ বাই এ, যেখানে এ হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, কিউ হলো আধান। আর এই সূত্রটাই গোলকের ক্ষেত্রে কি হয়ে যাবে, গোলকের ক্ষেত্রে আমরা জানি a সমান কি হয় 4πr², যেটা হলো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অতএব সিগমা সমান কি হয়ে যাবে আমাদের q/4πr²। তো এবার চলে আসি আমরা প্রবলেমসে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তর্হিত পরিবাহী গোলক 4π কুলম্ব ধনাত্মক আধানে আয়ত আছে, এর পৃষ্ঠে সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে আমাদেরকে সিগমা বার করতে বলেছে। আমাদের এখানে কিউ দেওয়া আছে, এখানে আমাদের আরও দেওয়া আছে। এটা কিসে আছে, সিজিএস আছে, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তর্হিত পরিবাহী গোলক বলেছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, সিগমা সমান হলো q/4πr²। আর এখানে এই ভ্যালুটা পুট করে দিলেই হবে, আর কিউ এর এখানে এই ভ্যালুটা পুট করে দিলেই আমাদের সিগমা বেরিয়ে যাবে। আমরা সিগমা বার করছি, ফার্স্ট কোশ্চেনে সিগমা বার করব। সিগমা ইকুয়াল টু হবে q/a। এখানে কি হবে q/4πr², যেখানে r এর ভ্যালু কত আছে, r এর ভ্যালু আছে 10 সেন্টিমিটার আছে। তাহলে এটাকে আমি যদি মিটারে নিয়ে যাই তাহলে কত হবে 0.1 মিটার। আর আমাদেরকে কিউ কত আছে, কিউ আছে আমাদের হলো 4πc কুলম্ব, এটা কুলম্ব, 4π কুলম্ব আধানের একক। তাহলে অতএব সিগমা আমাদের কি বেরোবে, সিগমা ইকুয়াল টু হলো 4π ডিভাইডেড বাই 4π ইন্টু 0.1 তার হোল স্কয়ার। 4π কেটে যাবে, তো 1 ডিভাইডেড বাই 0.1 তার হোল স্কয়ারের ভ্যালু বার হবে হলো 100 কুলম্ব ইন্টু 10⁻²। কি করলাম অঙ্কটাতে, আবার আমরা চলে আসি। অঙ্কটাতে আমরা আবার চলে আসি, কি বলেছিল, আর এর ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছিল
কিউ এর ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছিল, আমাদেরকে সিগমাটা জাস্ট বার করতে বলেছিল। ইজি। এটা সিজিএস এ রয়েছে, এটা সিজিএস এ রয়েছে, এটা এসআই তে রয়েছে, তাই আমাদেরকে টোটালটা আমরা এসআই তে বার করেছি। সিজিএস এও বার করতে পারতাম। এবার নেক্সট অঙ্ক আমরা দেখছি। নেক্সট অঙ্ক কি আছে, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ বলা আছে 2 সেন্টিমিটার এবং তাকে 62.8 স্ট্যাট কুলম্ব তড়িৎাদান দেওয়া আছে। তার মানে কি দুটোই কি আছে আমাদেরকে সিজিএস এ দেওয়া আছে। আর এর ভ্যালু সিজিএস এ দেওয়া আছে, আর তাকে এত কুলম্ব এত স্ট্যাট কুলম্ব তড়িৎাদান দেওয়া হয়েছে। তার মানে কিউ এর ভ্যালু আমাদেরকেও সিজিএস এ আছে, সিজিএস এ আছে। ফাঁপা গোলকটির এখানে ফাঁপা পরিবাহী বলেছে, ফাঁপা পরিবাহী গোলক বলেছে। ফর্মুলা আমাদের একই হবে। ফাঁপা গোলকটির ভিতরের ও বাইরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। তারপরে বলা হয়েছে যে পরিবাহী গোলকটি ফাঁপা না হয়ে নিরেট যদি হতো তাহলে ওই রাশিগুলির মান কত। আমাদেরকে ফাঁপা গোলকের কি করতে হবে, ভিতরের পৃষ্ঠে এবং বাইরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব বার করতে হবে। আর যদি ওই গোলকটি যদি ফাঁপা না হয়ে যদি নিরেট হতো তাহলে পরে সেই ক্ষেত্রে এর ভ্যালু গুলো কি আসতো। আর এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার, কিউ এর ভ্যালু দেওয়া আছে 62.8 স্ট্যাট কুলম্ব। তো বার করি আমরা। কোশ্চেন নাম্বার 2, আর এর ভ্যালু দেওয়া আছে 2 সেন্টিমিটার, কিউ এর ভ্যালু দেওয়া আছে 62.8 স্ট্যাট কুলম্ব। এটা সিজিএস এও আছে, এটাও সিজিএস এ আছে। তাহলে আমাদেরকে কিছুই চেঞ্জ করতে হচ্ছে না। আমাদের ফার্স্ট বার করতে বলেছে যে ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কি হবে, 0 হবে। কারণ কি, যে আমরা যখনই পরিবাহীকে আহিত করব, একটা পরিবাহীকে যখনই আমরা চার্জ করব, কি দেখা যাবে যে এর ভিতরে যে মুক্ত ইলেকট্রন গুলো আছে সেগুলো পরিবাহীর পৃষ্ঠে চলে আসে। সে পরিবাহীর পৃষ্ঠে চলে আসে। এবার বলা হয়েছে গোলকের ক্ষেত্রে, এবার গোলক দু ধরনের হয়, একটা ফাঁপা হয় আর একটা নিরেট হয়। ফাঁপার ক্ষেত্রে দুটো পৃষ্ঠ পাই আমরা, একটা ভিতরের পৃষ্ঠ একটা বাইরের পৃষ্ঠ। কিন্তু সেই ক্ষেত্রে ফাঁপার ফাঁপা গোলকের ক্ষেত্রে দুটো পৃষ্ঠ দেখা গেলেও ভিতরের পৃষ্ঠে কোনো চার্জ, ভেতরের পৃষ্ঠের সঙ্গে কোনো চার্জ থাকে না। সেই ক্ষেত্রেও দেখা যায় কি, যে আমরা যদি ফাঁপা গোলককে আমরা যদি চার্জ করি তাহলে পরে যে বাইরের পৃষ্ঠে যে আধানে এসে জমা হয়, মুক্ত ইলেকট্রন গুলো এখানে চলে আসে বা চার্জ পার্টিকেল গুলো এখানে এসে জমা হবে। তো তার জন্য কি বলেছে, যখন তার মানে সিগমা সমান সমান কি হয়ে যাচ্ছে, কিউ বাই এ। কিউ যখন 0 তারপরে পুরোটার ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে। তাই ভিতরের পৃষ্ঠে আমাদের তলমাত্রিক ঘনত্ব কিছুই থাকবে না, কারণ সেখানে কোনো আধান এক্সিস্টই করছে না। আর বাইরের পৃষ্ঠে আমাদের কত কত থাকবে, ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব কি হবে, সিগমা ইকুয়াল টু কি হবে, কিউ বাই 4 পাই আর স্কয়ার। এটা আমাদের আর ভ্যালু। ফাঁপার ক্ষেত্রে তাহলে এই আর স্কয়ারের ভ্যালু আমাদেরকে বলে দিয়েছিল হলো 2 সেন্টিমিটার। আর পি এর ভ্যালু বলে দিয়েছিল 62.8 আর এর ভ্যালু বলেছিল 2 সেন্টিমিটার। স্ট্যাট কুলম্ব তার মানে হলো 62.8 divided by 4 pi into plus whole square। এটা করলে ভ্যালু বেরোবে হলো আমাদের, সবাই ক্যালকুলেটরে একটু বসিয়ে নেবে, 1.249 স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার
-2 এবার আরেকটা জিনিস বলেছে আমাদের, গোলকের বাইরে যদি গোলকটি ফাঁপা যদি না হয়ে নিরেট হতো তার ক্ষেত্রে কি হবে? নিরেটের ক্ষেত্রেও সেম হবে, কারণ নিরেটের ক্ষেত্রে আমাদের একটাই পৃষ্ঠ থাকে। নিরেটের ক্ষেত্রে আমাদের কি থাকবে? একটাই পৃষ্ঠ থাকবে, সেটা হলো বাইরের পৃষ্ঠ। সেই ক্ষেত্রেও আমাদের যদি ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, আর এই আর এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে যে 2 সেন্টিমিটার, তার জন্যই আমরা দুটো ক্ষেত্রেই আমরা নিয়ে নিয়েছি যে আর এর ভ্যালু আমাদের সেম, যেহেতু আমাদেরকে আর গিভেন দেওয়া রয়েছে। তাই নিরেটের ক্ষেত্রেও সিগমা কি হবে? সিগমা হবে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। কিউ কত আমাদের? 62.8 ডিভাইডেড বাই 4 পাই ইনটু আর স্কোয়ার আমাদের কত আছে? 2 তার হোল স্কোয়ার। তাহলে বেরোবে কত? সেই একই ভ্যালু বেরোবে আমাদের 49 স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। এই সেন্টিমিটারটাকে উপরে নিয়ে গেলে পরে স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হয়ে যাবে। এবার আমরা, তার মানে দুটো অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটা আরেকবার দেখে নিই কি বলা ছিল। এই অঙ্কটা আমাদের আরেকবার কি বলা ছিল দেখে নিই। তড়িৎ আধান দেওয়া হলো এবং গোলকটির তো ফাঁপার ক্ষেত্রে ফাঁপার ভিতরের পৃষ্ঠে আমাদের বার করে ফেললাম বাইরের পৃষ্ঠ। ভিতরের পৃষ্ঠে কত হবে? তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা যেটা হবে সেটা হলো 0 হবে। আর বাইরের ক্ষেত্রে আমরা বার করলাম। গোলকটি ফাঁপা যদি না হয়, যদি নিরেট হতো, তার ক্ষেত্রেও আমরা বার করে নিয়েছি। এবার কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আর গিভেন দেওয়া রয়েছে। এবার বলছে একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। মানে এরকম ছোট ছোট জলবিন্দু 27টা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু তৈরি হবে। প্রত্যেকটা বলেছে এই যে একই আধানে আহিত বলেছে, তার মানে প্রত্যেকটা এই যে ছোট ছোট যে জলবিন্দু রয়েছে, প্রত্যেকটার আধান সেম রয়েছে। মানে আমি যদি প্রত্যেকটার আধান যদি আমি কিউ ধরি, তাহলে এই পরেরটারও আধান কিউ, এই পরেরটারও আধান কিউ, পরেরটারও আধান কিউ, এরকম করে টোটাল 27টারই সেম আধান রয়েছে। তাহলে এটা কত হবে? 27টা যদি জলবিন্দু মিলে যদি এটা তৈরি হয়, আর প্রত্যেকটা যদি যে আধানের প্রত্যেকটা জলবিন্দু যদি আধান যদি কিউ হয়ে থাকে, তাহলে পরে এটার আধান কত হবে? 27 কিউ। আমরা এইটুকু বার করে ফেললাম। তো সংযুক্ত একটি বড় জলবিন্দু উৎপন্ন হয়। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। কিন্তু এই যে ছোট জলবিন্দুর ক্ষেত্রে কিন্তু দেয়া রয়েছে ব্যাসার্ধ। বড় জলবিন্দুর ক্ষেত্রেও কিন্তু বলে দেয়নি কিন্তু আমাদের ব্যাসার্ধটা কত, যে ক্যাপিটাল আরটা কত। কারণ ছোটটার ক্ষেত্রে ব্যাসার্ধ কম হবে, আর বড়টার ক্ষেত্রে ব্যাসার্ধ অটোমেটিক্যালি বেশি হবে। কিন্তু ক্যাপিটাল আরটাকে আমাদের বলে দেয়নি। তো আমরা ক্যাপিটাল আরটাকে কিভাবে বের করবো সেটাও দেখবো। তাহলে অঙ্কটা করি। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলে দিয়েছে? তার মানে ছোট জলবিন্দুর ক্ষেত্রে আমরা আগে বার করে নিই। ছোট জলবিন্দুর ক্ষেত্রে আগে একটু লিখি। ধরি প্রতিটি জলবিন্দুর আধান কিউ। অতএব 27টি জলবিন্দুর আধান মোট 27টি জলবিন্দুর আধান কত হবে? 27 কিউ। যেটাই হলো আমাদের বড় জলবিন্দু।
ইকুয়াল টু হলো বড় জলবিন্দুর আধান, বড় জলবিন্দুর আধান বার করে ফেললাম। গিভেন রয়েছে কি, গিভেন রয়েছে আমাদের, গিভেন দেওয়া আছে যে আর সমান সমান হলো না 2 না 3 মিলিমিটার দেওয়া আছে। মিলিমিটারকে যদি আমি কিসে আনবো, সেন্টিমিটারেও আনতে পারি, 0.3 সেন্টিমিটার। এই পর্যন্ত আমাদের পেয়ে গেলাম, আমরা কোশ্চেন থেকে আমরা এইটুকু পর্যন্ত আমরা পেয়ে গেছি। নেক্সট আমাদের তাহলে ছোট জলবিন্দুর ক্ষেত্রে ছোট জলবিন্দুর ক্ষেত্রে ছোট জলবিন্দুর ক্ষেত্রে ছোট জলবিন্দুর ক্ষেত্রে সিগমা 1 হচ্ছে, সিগমা 1 কিসের জন্য, কারণ চার্জও আলাদা আমাদের আর রেডিয়াসও আলাদা রয়েছে। তার মানে কিউ কি হবে, স্মল কিউ হবে ডিভাইডেড বাই এরিয়া কি হবে, জলবিন্দুটা, জলবিন্দু কিন্তু একটা গোলকের মতো, তো গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি হয়, 4 পাই আর স্কয়ার হয়, মানে এখানেও 4 পাই আর স্কয়ারের ভ্যালু আর স্কয়ার হবে, আর আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে মানে 3 মিলিমিটার দেওয়া ছিল। তো এটাকেই যদি আমরা কিউ ডিভাইডেড বাই হলো 4 পাই ইনটু 0.3 মিটার, মিটারটাকে কেটে দিই, এখানে একক লেখার কোনো দরকার নেই, তার হোল স্কয়ার, মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার। সিগমা 1টা লিখে নিলাম। আর বড় জলবিন্দুর ক্ষেত্রে তাহলে অতএব বড় জলবিন্দুর ক্ষেত্রে কি হবে, বড় জলবিন্দুর ক্ষেত্রে সিগমা 2 কি হবে 27, কারণ এখানে কিউ সমান সমান কি আছে 27 কিউ ডিভাইডেড বাই হলো এর ক্ষেত্রে 4 পাই আর স্কয়ার। বড় জলবিন্দুর ক্ষেত্রে ধরে নেওয়া হলো যে রেডিয়াসটা আমাদের কি আর, রেডিয়াসটা ধরে নিলাম আমরা আর, কিন্তু এই আর এর ভ্যালু তো আমরা জানি না, তো সরাসরি আমরা বসাতে পারবো না, সরাসরিও সিগমা 1 সিগমা 2 আমরা বার করতে পারবো না, মানে এদের অনুপাত বার করতে হবে না। তো আর আর বের করতে গেলে পরে আমাদেরকে কি দরকার হবে, দরকার হবে সেই কোশ্চেন অনুযায়ী, কোশ্চেন থেকেই আমরা বার করে নিচ্ছি যে এরকম যে অতএব কি হয়, ছোট 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 জলকণা, ছোট ছোট জলবিন্দু মিলে 27টা ছোট ছোট জলবিন্দু মিলে নিয়ে একটা বড় একটা আমাদের জলবিন্দু হয়, যার রেডিয়াস কি আমাদের আর, আর এগুলোর রেডিয়াস কত, এগুলোর রেডিয়াস কত স্মল আর, এটা ছোট আর এটা বড়। তো এটার যা আয়তন হবে এগুলো মিলে, মানে এই ছোট 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 গুলোকে এক একটা যদি, এই ছোটগুলোর যদি আয়তন যদি এরকম হয়, মানে এটা একটা গোলক, তো তো 4/3 পাই আর কিউব, এক একটা আয়তন হলো এরকম, তো 27টার কত হবে 27 ইন্টু 4/3 পাই আর কিউব হবে। তো এতগুলো মিলেই যখন একটা বড় তৈরি হয়েছে, তার মানে বড়টার আয়তন আর এটার আয়তন তাহলে সেম হবে, বড়টার আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, এটাকেই আমরা লিখবো। এখান থেকে আমরা কি পেয়ে যাব, এই আর এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, কারণ আমাদের কি এই আর এর ভ্যালু আমাদেরকে জানা আছে। কি বার কর, আবার বলে দিচ্ছি যে 27টা জলবিন্দু মিলে যখন একটা বড় হচ্ছে, আর প্রত্যেকটা ছোট ছোট জলবিন্দুর যদি আয়তন এটা হয়, আয়তন যদি এটা হয় তাহলে 27টার কত হবে 27 ইন্টু এত, তো সেটা নিয়েই তো একটা বড় তৈরি হয়েছে। তো আর বড়টার আমরা আয়তনের ফর্মুলাটা লিখে নিলাম, অতএব 4/3 পাই আর কিউব সমান সমান হলো 27 ইন্টু 4/3 পাই আর কিউব। এখান থেকে 4/3 4/3 4/3 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে আমাদের কি থাকবে, আর আর কিউবের ভ্যালু আমাদের জানা আছে, স্মল আর কিউবের ভ্যালু জানা আছে, মানে স্মল আর এর ভ্যালু জানা আছে কত 0.3 আর কিউব। এটা করলে আর সমান সমান কি 12 হবে আমাদের
আর সমান সমান বার হবে 0.9 সেন্টিমিটার। সবাই ক্যালকুলেটরে করে নেবে এটা। তো আমাদেরকে আরও বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল। তার মানে আমরা এখানটায় বসিয়ে দিতে পারি, বড় জলবিন্দুর ক্ষেত্রে আরটাকে বসিয়ে দিতে পারি। কত হবে? কত? 27 কিউ ডিভাইডেড বাই 4 পাই, কিন্তু আর এর ভ্যালু হলো কত হচ্ছে 0.9। এত। তাহলে দেখেছো প্রত্যেকটা ছোট ছোট জলবিন্দুর 0.3 রেডিয়াস ছিল, তারপর যেটা সেটা সেটা যখন একটা বড় জলবিন্দুতে পরিণত তার রেডিয়াস দেখো বেড়ে গেছে। এবার আমরা বার করব হলো সিগমা 1, সিগমা 2 ইস টু সিগমা 1। বড় জলবিন্দুর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব ইস টু ছোট তলমাত্রিক ঘনত্ব। এটা করলে কি আসবে আমাদের? তাই সিগমা 2 ইস টু সিগমা 1, এটা করলে আসবে আমাদের 27 কিউব divided by 4 pi into 0.9 তার হোল স্কয়ার into 4 pi into 0.3 তার হোল স্কয়ার divided by হলো কিউ কেটে যাচ্ছে, 4 pi কেটে যাবে, এটা মিলে আসবে আমাদের হলো 3:1, 3:1। সিগমা 2 is to সিগমা 1 আমাদের 3:1 বেরিয়ে গেছে। কি কি করা হলো এখানে? ফার্স্ট আমরা দেখো কোশ্চেনটার ক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কি কি বার করেছিলাম। কোশ্চেনটার ক্ষেত্রে বলা আছে এই যে স্মল আর দেওয়া ছিল, আমরা ক্যাপিটাল আরটাকে বার করলাম কিসের মাধ্যমে? ওই ছোটর আয়তন এর সঙ্গে এর আয়তন কম্পেয়ার করে আমরা ক্যাপিটাল আর বার করলাম। তারপর আমরা কি সিগমা সিগমা 2 ইস টু সিগমা 2 ইস টু সিগমা 1 টাকে বার করলাম। তারপরে আমরা একটা অঙ্ক আমি দিচ্ছি, একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা বাড়িতে সবাই করবে। এটা হলো এইচডব্লিউ, বাড়িতে করার জন্য। সেম অঙ্ক। আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা আমরা করেছিলাম পাপার ক্ষেত্রে সেম। মিলিমিটার বহির ব্যাস, বহির ব্যাস ব্যাস এবং 18 মিলিমিটার ব্যাস বিশিষ্ট পাপা অথব গোলক 4 মাইক্রোকুলম। মাইক্রোকুলম কিন্তু একটা ইউনিট। মাইক্রোকুলম ইউনিট বাইরে ভিতরের তলে
তন্মাত্রিক ঘনত্ব নির্ণয় করা। কত হবে? এই দুটো অঙ্কই কিন্তু পারার। আরেকবার দেখে নাও। আর ব্যাসার্ধ ও কিউ আধান যুক্ত 64টি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সংযুক্ত একটি বড় জলকণা গঠন করে এবং ক্ষুদ্র বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। 20 মিলিমিটার বহির্ব্যাস এবং 18 মিলিমিটার অন্তর্ব্যাস বিশিষ্ট একটি ফাঁপা ধাতব গোলকে 4 পাই মাইক্রোকুলম তড়িৎ আধান দেওয়া হলো। গোলকটির বাইরের ও ভিতরের তলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? নেক্সট আমাদের যে অঙ্কটা করতে বলেছে 4 নম্বর অঙ্ক। 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার ফাঁপা পরিবাহীকে 20 ESU আধানে আয়ত্ত করা হলো। পরিবাহী বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কি? ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে বাইরের পৃষ্ঠেই আধান থাকবে, তাই সেই ক্ষেত্রে বলেছে যে কি আধানের তলমাত্রিক ঘনত্ব আর দিয়ে দিয়েছে আমাদেরকে কিউ দিয়ে দিয়েছে। এটা কিউ এর 20 ESU কিন্তু একটা সিজিএস ইউনিট, এখানেও আর এর কিন্তু সিজিএস ইউনিট দেওয়া রয়েছে। শুধু আমাদেরকে সিগমা বার করতে বলছে। সিগমা সমান কিউ বাই 4 পাই আর স্কয়ার। আর স্কয়ারের ভ্যালুটাকে আমাদের বসাতে হবে আর কিউ এর ভ্যালুটাকে আমাদেরকে বসালেই হয়ে যাবে। অঙ্কটা করা যাক। অঙ্কটা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনটা কি বলেছে? পাপা সিগমা বার করতে বলেছে। পাপাগুলোকে বাইরের পৃষ্ঠে কত হবে? সিগমা সমান সমান কি হবে? কিউ বাই 4 পাই আর স্কয়ার। এখানে যে কিউ হলো দেওয়া আছে আমাদের 20 ESU আর আর আমাদের কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার দেওয়া আছে। কোনটাকে আমরা চেঞ্জ করব না, টোটালটা আমি সিজিএস এই ইউনিটে বার করছি। 20 ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ারের ভ্যালু আমাদের 2 তার হোল স্কয়ার। এটা করলে বের হবে আমাদের হলো 0.398 ESU পার সেন্টিমিটার স্কয়ার। তারপরের যে অঙ্কটা আছে দেখে নিই আমরা। প্রত্যেকটা অঙ্কই ইজি আছে। নেক্সট আমাদের যেটা আছে 5 নাম্বার যেটা আছে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ESU আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা বার করতে বলেছে। একদম উপরের অঙ্কটার মতো, শুধু বলে দিয়েছে এখানে আমাদেরকে 2r সমান সমান হলো 4, কারণ এখানে ব্যাস বলে দিয়েছে। ব্যাস 2r সমান সমান 4 হবে গোলীয় পরিবাহীতে। তো এখানে কিউ এর ভ্যালু বসাতে হবে আর আমাদেরকে আর এর ভ্যালু বার করতে হবে। এটা নিশ্চয়ই বাড়িতে করা যাবে, তাহলে এটা বাড়িতে করবে। টোটাল 3টে তাহলে হোমওয়ার্ক দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।